নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব 43। তৃপ্তি বেগম রাগে গজগজ করতে করতে রান্না করছেন। ওনার স্বামী এক বায়না আর তার মেয়ে 100 বায়না। উনি পুরো ফেঁসে গেছেন। তিনি তরকারিতে লবণ দিতে বললেন, এই বাপ বেটি মিলে আমার গোটা জীবনটাই মশলা পিষতে মতো পিষে দিয়েছে। বাপ যেমন তেমন, মেয়েটা তো কোনো কথাই শুনতেই চায় না। আর মায়ের মানে কিছু বললে ওনার স্বামী কানে তোলে না। ছ্যা। ওনার ভাবনার মাঝেই ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। তিনি গ্যাস বন্ধ করে তুলে দিলেন দরজাটা। দরজার বাইরে প্রিয়স্মিতা সারা শরীরে কাদামাটি মেখে দাঁড়িয়ে আছে। সে মাকে দেখেও না দেখার ভান করে চুপচাপ গিয়ে ড্রয়িং রুমের সোফায় শটান করে শুয়ে পড়ল। মেয়েকে এমন অবস্থায় দেখে তৃপ্তি বেগম চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। এই প্রিয়, ওর এখান থেকে। সারা শরীরের কি অবস্থা! একটু আগে সোফাটা ঝেড়ে মুছে পরিষ্কার করে রেখেছি, আর তুই এই নোংরা শরীর নিয়ে ওটা নষ্ট করে দিলি। এগুলো পরিষ্কার করতে কি আমার কষ্ট হয় না? ওর বলছি, তোর বাপ তো আমায় বিনা পয়সায় চাকরি নিয়ে এনেছে। প্রিয়স্মিতা বিরক্তি চোখে তাকালো আম্মুর দিকে। বাসায় আসতে না আসতে ঘ্যান ঘ্যান শুরু হয়ে গেছে। তৃপ্তি বেগম মেয়েকে বকতে বকতে ঠান্ডা পানির গ্লাস নিয়ে এগিয়ে এলেন মেয়ের কাছে। সামনে যেতেই মেয়ের হাত গড়িয়ে রক্ত পড়তে দেখে হাই হাই করে উঠলেন। পানির গ্লাস রেখে ছুটে গিয়ে ফার্স্ট এইডের বক্স নিয়ে আসলেন। তুলোতে স্যাভেনা লাগিয়ে মেয়ের হাত পরিষ্কার করতে করতে আরও উচ্চ শব্দে বকাঝকা শুরু করলেন। এত বড় দাঁড়িয়ে একটা মেয়ে না জানি কোথায় না কোথায় মারপিট করে এসেছে। মেয়ে মানুষ হবে নরম সবল, সে আবার ব্যাটা ছেলেদের মতো মারপিট করবে কেন? আমার হয়েছে যত জ্বালা। বাপ তার মেয়েকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছে। এই গেছে, মেয়েকে কি বিয়ে দিয়ে দেবে? তা না। প্রিয়স্মিতা দীর্ঘশ্বাস ফেলে কান চেপে ধরল। ঝড়ের গতিতে বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের ঘরের দিকে দৌড় দিল। তৃপ্তি বেগম চিৎকার করে বললেন, হ্যাঁ, আমার কথা তো তোদের বাপ মেয়ের ভালো লাগে না। যেদিন মরে যাব সেদিন বুঝবি। স্ত্রীর কান ফাটানো চিৎকার আর ঘরে থাকতে পারলে না সাজিদ শিকদার। ঘর থেকে বেরিয়ে এসে সোফায় বসলেন। নিজের রাগান্বিত স্ত্রীর দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন, আমার সুন্দরী বউটা এত রেগে আছে কেন? আমার লক্ষ্মী বউটা আবার কি হলো? তৃপ্তি বেগম অগ্নি চোখে তাকালেন স্বামীর অসহায়ের মুখের দিকে। খ্যাক করে উঠলেন, আপনার আশকারা পেয়েই আপনার মেয়েটা উচ্ছৃঙ্খল হয়েছে। প্রতিদিন কোথায় না কোথায় মারপিট করে হাত মুখ ফাটিয়ে আসে। সাজিদ শিকদার মৃদু হাসলেন, শান্ত হও, আমার মেয়ে অনেক স্ট্রং, ওর কিচ্ছু হবে না। তৃপ্তি বেগম ঝাড়া মেরে বললেন, ছাড়ুন বলছি, আমার কথা তো আপনাদের পছন্দই হয় না। সাজিদ শিকদার উঠে দাঁড়ালেন। স্ত্রীকে কোলে নিয়ে আরো নরম কণ্ঠে বললেন, আমার বউটা বোধ হয় একটু বেশি রাগ করেছে। ঘরে চলো বউ, ফু দিয়ে তোমার সব রাগে উড়িয়ে দিচ্ছি। চুপ হয়ে গেলেন তৃপ্তি বেগম। মুহূর্তে তার রাগ গলে পানি পানি হয়ে গেল। বউ বসে চলে এসেছে দেখে সাজিদ শিকদার আরো বললেন, এই আমার বউটা লজ্জা পেলে তাকে কত সুন্দর লাগে, সে কি জানে? তৃপ্তি বেগম লজ্জা মিশ্রিত হেসে স্বামীর বুকে ধাক্কা দিয়ে বললেন, বুড়ো বয়সী ভীমরতি। সাজিদ শিকদার বউকে কোলে নিয়ে ঘরের দিকে হাঁটতে হাঁটতে বলল, তুমি আমাকে বুড়ো বললে? তৃপ্তি, চলো আজকে তোমাকে প্রমাণটা দিয়েই দিই এই সাজিদ শিকদার বুড়ো না যুবক। তৃপ্তি বেগম স্বামীর বুকে কিল মারতে মারতে বলে, ছাড়ুন, মেয়ে বাসায় আছে, দেখে ফেলবে। সাজিদ শিকদার দরজা বন্ধ করতে করতে বলে, কিছুই হবে না। প্রিয়স্মিতা ঘরের দরজা বন্ধ করে ব্যাগটা ছুঁড়ে ফেলে দৌড়ে গিয়ে বিছানা ঝাঁপিয়ে পড়লো। তার ঠোঁট থেকে আজ মুচকি মুচকি হাসি ছড়ছেই না, অকারণেই লজ্জা লাগছে। ভেতরে অস্থিরতা চক্রবৃদ্ধি হারে সেকেন্ডে সেকেন্ডে বেরিয়ে চলেছে। বুকটা হাফরের মতো ওঠানামা করছে। প্রিয়স্মিতা লজ্জায় বালিশে মুখ গুজে দিল। আসলে প্রিয়স্মিতার চরিত্রের সাথে লজ্জা জিনিসটা খুবই বেমানান, কিন্তু আজ তার এত বছরের জীবনকালে প্রথমবার ভীষণ রকম লজ্জা লাগছে। সে সেই ধূসর চোখের পুরুষের কথা মন মস্তিষ্ক থেকে সরাতেই পারছে না। চেহারাটা যেন জলজিল করে ভাসছে চোখের সামনে। ওই পুরুষের মাঝে কি এমন ছিল যা এক দেখাতেই প্রিয়স্মিতার মন প্রাণ কেড়ে নিল? এখন প্রিয়স্মিতার অদ্ভুত অদ্ভুত সব ফিলিং হচ্ছে। প্রিয়স্মিতা উঠে গুনগুন করে বসছিল। ঠোঁটে এখনো লেপ্টে আছে সেই মুচকি হাসিটা। সে অজানা পুরুষের কথা ভাবতে ভাবতেই হারিয়ে গেল সে। মন গহীন থেকে সুরেলা কণ্ঠ হয়ে গেল দেবের সে বিখ্যাত গানের কয়েকটা লাইন। প্রেম কি বুঝিনি, আগে তো খুঁজিনি, আজকে হলো রে আমার। তুই তো ছিলি বেশ লুকিয়ে ভিনদেশ, আজ ছিল পারাবার। তুই ছাড়া এমন বাজে না,
তুই ছাড়া বল কে আর আছে? আয়না চলে আয় কাছে আয়। প্রিয়স্মিতার মন সেই পুরুষকে আরেকটিবার দেখার জন্য ছটফট করে উঠল। উতলা হলো চিত্ত। চটপট বসা থেকে দাঁড়িয়ে পড়ল প্রিয়স্মিতা। সে ঘরে বসে ছটফট করার মেয়ে নয়। দেখতে মন চাইছে এখনই দেখতে হবে। প্রিয়স্মিতা বিছানা থেকে নেমে পায়চারি করতে করতে চোখ বন্ধ করলো। মনে করতে লাগলো সেই সময়ের সব কথা। বাঁকা এসে বলল, হে মিস্টার, তুমি কি ভাবছো তোমাকে আমি খুঁজে পাবো না? তুমি এই মেহেরিনা শিকদার প্রিয়স্মিতার নজরে পড়েছ। তুমি কে? তোমার পরিচয় কি? এসব এসব জানা মেহেরিনার শিকদারের প্রিয়স্মিতার জন্য পান্তা ভাত। এবার তুমি শেষ। এবার তোমার জীবনের সব সুখ শান্তিটা বাই বাই করে চলে যাবে। তার রেসপন্সিবিলিটি হিসেবে আমি এন্ট্রি নেব। এই মেহেরিমা শিকদার প্রিয়স্মিতা। প্রিয়স্মিতা হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তখন লোকটার অ্যাপ্রনের ওপর কিছু একটা নাম লেখা ছিল। কি যেন ছিল নামটা? প্রিয়স্মিতা চোখ বন্ধ করে ব্রেন একটু চাপ দিতেই মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ঠোঁট খেলে গেল একটা বাঁকা হাসি। সে ব্যাগ থেকে ফোন বের করে গুগল ওপেন করতে করতে মনে মনে বলল, ডক্টর যেহেতু তোমার সকল ইনফরমেশন ইজিলি গুগলে আঙ্কেল আমার কাছে পৌঁছেই দেবে। প্রিয়স্মিতা গুগল ওপেন করে সার্চ বারে লিখল, হ্যালো গুগল, হু ইজ ডক্টর আবুতু চৌধুরী শুদ্ধ? গুগল সার্চ রেজাল্ট, নেম ডক্টর আবুতু চৌধুরী শুদ্ধ, ডেট অফ বার্থ মার্চ 1996, ন্যাশনালিটি বাংলাদেশ, বাই বার্থ কানাডিয়ান সিটিজেন, কারেন্টলি লোকেশন ঢাকা বাংলাদেশ, প্রফেশন কার্ডিওলজিস্ট সার্জন, হার্ট স্পেশালিস্ট, Diplomation ranked among the top of 10 most popular and handsome heart surgeon in Canada Medical Degree College, MBBS from University of Toronto, Functional and Medication, graduation year 218, post-graduation training, Royal Victoria Hospital Memorial, awarded Canadian State Medical Excellence Award 2021, Young Global Surgeon Recog 2022, reception status unmarried, social media performance over 1.5 million followers of Instagram, public image height 6 feet 1 inch, compliment extremely fair, eyes smoky gray ধূসর, facial hair light stumbly, হালকা দাড়ি, face snap glazing, deep skin, deep sky eyes, appearance daily leggers at exposability, handsome, his presence often complement to that of a movie star. সার্চ ফলাফল, নাম ডক্টর আবুতু চৌধুরী শুদ্ধ, জন্ম তারিখ 19 মার্চ 1996, জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি, কানাডিয়ান নাগরিক, বর্তমান অবস্থা ঢাকা বাংলাদেশ, পেশা কার্ডিও অর্থোটিস্ট সার্জন, হৃদয়রোগ বিশেষজ্ঞ, খ্যাতি কানাডার সেরা 10 জন জনপ্রিয় ও সুদর্শন হৃদরোগের বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম, চিকিৎসার ডিগ্রি MBBS ইউনিভার্সিটি অফ টরন্টো, ফ্যাকাল্টি অফ মেডিসিন, স্নাতক সম্পন্ন 2018-তে, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং, রয়্যাল ভিক্টোরিয়াল হাসপাতাল ম্যাট্রিয়াল, পুরস্কার কানাডিয়ান মেডিকেল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2021, ইয়াং গ্লোবাল সার্জন রিকগনাইসিস 2022, সম্পর্ক স্থাপন অবিবাহিত, সামাজিক উপস্থাপন ইনস্টাগ্রামে 15 লাখের বেশি অনুসারী, চিকিৎসা সচেতনতা ও সমাজ সেবার জনপ্রিয়, ব্যক্তিত্ব ব্যবহার চেহারা, উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি, গায়ের রং একেবারে ফর্সা, চোখ ধূসর স্মোকি গ্রে, দাড়ি হালকা চাপ দাড়ি, মুখাবয়ব তীক্ষ্ণ চোয়াল গভীর চোখ, চেহারা অতিমাত্রায় সুদর্শন, অনেকেই বলে তার উপস্থিতি যেন সিনেমা নায়কদের মতো, স্বাক্ষর লুক ধবধবে সাদা কোট, অল্প হাসি কিন্তু চোখে ভয়ঙ্কর দৃঢ়তা। গুগলে যা এলো তা দেখে প্রিয়স্মিতার মাথা ঘুরে গেল, মুখ হা হয়ে গেল, মুখ থেকে আপনি বেরিয়ে এলো,
ওরে শালা! বৃহস্পতিবার বিছানায় ধপ করে বসে পড়ল, ভ্রুকুচকে পড়ল। এই জন্যই ব্যাটার এত তেজ। ওকে, নেভার মাইন্ড, তুমি যতই তেজি হও, সেই তো বিয়ের পর আমার কথাই উঠবে বলতে হবে তোমাকে। বৃহস্পতি আর কিছু না ভেবে ছটাফট কল লাগালো জারার নাম্বারে। এরপর রিং হতে রিসিভ হয়ে গেল। যারা উপাস থেকে ঝাড়ি দিয়ে বলল, এই তুই কিছু না বলে চলে গেলি কেন? কিন্তু প্রিয়স্মিতা জারার প্রশ্ন সম্পূর্ণ এড়িয়ে ব্যস্ত কণ্ঠে বলল, আমাদের কলেজে একদল ডাক্তার এসেছে, রাইট? ডাক্তারের কথা শুনে ভ্রু কুঁচকালো যারা, ছোট্ট করে বলল, হ্যাঁ। প্রিয়স্মিতার ঠোঁটে হাসি প্রশস্ত হলো। এবার সে কোনো ভর্ণিতা ছাড়াই বলল, ওই যে ডাক্তারটা যার সাথে ধাক্কা খেয়েছিলাম, মানে তোদের দুলা ভাই, সে কি ওখানেই আছে? প্রিয়স্মিতা মাথায় বেঁকে ধরে গেল। যারা কিছু বুঝতে না পেরে বলল, হ্যাঁ। প্রিয়স্মিতা বিরক্ত হলো, তেতো কণ্ঠে বলল, শালি, নাটক পরে করবি, তোর নাটক দেখার সময় নেই, আমার হার্ট লাফাচ্ছে। তুই কোথায় আছিস বল, আমি এক্ষুনি আসছি। যারা ঢোক গিলিয়ে বলল, বাসায়। প্রিয়স্মিতা ব্যস্ত কণ্ঠে বলল, জাস্ট 10 মিনিটের মধ্যে কলেজ পার্কের সামনে সব সালিদের দেখতে চাই, বলে কট করে ফোনটা কেটে দিল। ফোন কাটতে প্রিয়স্মিতার ঠোঁটে ফুটে উঠলো এক অদ্ভুত হাসি। এটা রহস্যময় হাসি, বাঁকা হাসি, কিন্তু লাজুকও ছিল, ভীষণ কনফিউজিং। প্রিয়স্মিতার এক একটা কথা বোধহয় জারার কানে পারমাণবিক বিস্ফোরণের মতো ঘটল। সে কান থেকে ফোন নামিয়ে নিজের কানে কয়েকটা বাড়ি দিল, নিজের ওপর সন্দেহ করে বলল, আমি কি ঠিক শুনলাম? মাথা চক্কর দিয়ে উঠলো জারার। কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো। পুরো ঘটনা বুঝে মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল, ইনাইল্লাহ। উষা, অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম ও অনন্যা বেগম বসে সবাই মিলে মকসাবাড়ির লিস্ট বানাচ্ছে। কারণ দুদিন পরেই হলো পহেলা রমজান। রমজানের আগে প্রতি বছরের মতো এবারও শিকদার বাড়ির গিনেরা রুটি সিন্নির আয়োজন করবেন। যদিও আরও আগে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নানা কারণে হয়ে ওঠেনি। আর কাল যদি না দেওয়া হয় তাহলে এবছর আর হবে না। তাই সিন্নির জন্য যা যা লাগবে লিস্ট করছে তারা। অনুশ্রী বেগম উষার উদ্দেশ্যে বলল, আম্মু, তোমার বিয়ের পর এটা প্রথম রমজান, তাই প্রথম রোজায় তোমার মামা শ্বশুরের শাশুড়িরা তাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে ভাগ্নে বউ দেখতে আসবেন। আর জানো তো, এই বাড়ির সবাই মামা বাড়ির একটাই। উষা একটু অবাক হয়ে বলল, এই বাড়ির ভাইরা আপু তো অনেক, সবার মামা বাড়ি এক হয় কীভাবে আম্মু? আপনারা 4 জন তো আলাদা আলাদা। অনুশ্রী বেগম হেসে বললেন, বোকা মেয়ে, আমরা 4 জন আপন মায়ের পেটের 4 বোন। উষা অবাক হলো। অনন্যা বেগম বললেন, এই যে তোমার শাশুড়ি, উনি আমার বড় আপা, তাই আমরা তোমার চাচি শাশুড়ির পাশাপাশি খালা শাশুড়িও। চোখ বড় বড় করে ফেলল উষা। অর্থী বেগম বললেন, তাই সবাই মামা বাড়ি একটাই, আর প্রথম রোজায় সবাই মিলে তোমাকে দেখতে আসবে। উষার সম্পর্ক তালগোল পাকিয়ে গেল। সে না বুঝেই মাথা নেড়ে বলল, আচ্ছা সেজু আম্মু। অনুশ্রী বেগম হেসে বললেন, মেয়েটাকে তিনি অনেক পছন্দ করেছেন, কিন্তু বুঝুক আর না বুঝুক, কখনো কথায় কোনো অবাধ্য হয় না। এমনকি মেয়েটা আজকালকার ইচ্ছে পাকা মেয়েদের মতো নয়, সব কিছুর প্রশ্ন করে না, শান্ত শিষ্ট নম্র ভদ্র, একদম নরম কাদামাটির, যাকে নিজের ইচ্ছে মতো করে নেওয়া যায়। তিনি আল্লাহর কাছে সবসময় দোয়া করেন যেন তার বাকি ছেলের বউগুলো এমনই হয়। সবার আগমনে যেন এই সংসারটা সুখে শান্তিতে ভরে ওঠে, কারো আগমনে যেন ভেঙে না পড়ে। ওনার ভাবনার মাঝে ধীরা ছুটে এলো, উষার হাত ধরে বলল, ভাবি তাড়াতাড়ি চলো, ছোট তোমায় ডাকছেন। স্বামীর কাণ্ডে উষা শাশুড়িদের সামনে লজ্জা পেল। ধীরা আবার তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলল, তাড়াতাড়ি চলো ভাবি, ছোটদা বলেছেন অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। উষা একটু লাজুক ভঙ্গিতে শাশুড়িদের দিকে তাকালো। ওনারা মিটিমিটি হাসছেন। অনুশ্রী বেগম বললেন, যাও আম্মু, গিয়ে দেখো আমার ছেলেটা কি বলে। উষা বোকা হেসে ধীরার পেছনে পেছনে নিল। প্রেম ড্রয়িং রুমে দাঁড়িয়ে জোরে জোরে ডাকছে, পরি, প্রিয়, কোথায় দুজন? আরও কয়েকটা ডাক দিলেও পরি ছুটে এলো। প্রিয়তাও এলো। পরিণীতা বলল, ডাকছো কেন ছোটদা? প্রিয়তা কৌতূহলী চোখে তাকালো প্রেমের দিকে। প্রেম মনের দিকে তাকিয়ে বলল, তোদের ভাবিকে নিয়ে একটু শপিংয়ে যা, ওর যা যা লাগে নিয়ে আসো। আমার একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, তাই আর বের হতে পারলাম না। পরিণীতা মিটিমিটি হাসলো, সুযোগে সদ্ব্যবহার করে বলল, এমনি এমনি তো যাবো না। প্রেম ভুরু কুঁচকে বলল, কত টাকা লাগবে? প্রিয়তা কষ্ট পাওয়ার ভঙ্গিতে বলল, ছি ছোটদা, আমাদের কি তোমার এমন মনে হয়? তোমার টাকা নিয়ে আমরা কি করব?
যদি ভাবির সাথে যাই তাহলে বেশি কিছু না, ভাবির পাশাপাশি আমরাও শপিংটা সেরে আসবো। ধীরাও যোগ দিয়ে বলল, আপু তোমরা শপিংয়ে যাবে, তাহলে আমিও যাব। উষা হা করে ভাই বোনদের দিকে তাকিয়ে আছে। প্রেম বড়দের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ওয়ালেট থেকে কার্ড বের করে উষার হাতে দিয়ে বলল, এটা থেকে যা যা লাগবে সব কিনে নিও, আর ওই বাদরগুলো যা কিনতে চায় তাও কিনে দিও। প্রিয়তা পরিণীতা দুষ্টু এসে একে অপর দিকে চাইলো। পরিণীতা প্রিয়তাকে এক চোখ টিপ দিয়ে বলল, বাহ বাহ, বিয়ে হতে পারলো না, ভাই আমার পর হয়ে গেল। তার কাছে বউ আপন, বোন পর, এই জন্য এই ননদরা ভাবিদের দেখতে পারে না। উষার চোখ বড় বড় করে চাইলো পরিণীতার দিকে। প্রেম ভ্রুকুচকে বোনের কান টেনে ধরে বলল, খুব পেকে গেছিস তাই না? পরিণীতা চিৎকার দিয়ে বলল, আরে ছোটদা লাগছে তো, আমি তো মজা করছিলাম, তোমার বউয়ের মতো বউ আর 4টা হোক। পরিণীতাকে লাফাতে দেখে প্রিয়তার ধীরা ফিক করে এসে দিল। উষা প্রেমের হাত ধরে বলল, আপু লাগছে তো, ছেড়ে দিন। প্রেম উষার দিকে তাকিয়ে ছেড়ে দিল। পরিণীতা কান ডলতে ডলতে পা টিপে টিপে প্রিয়তার পাশে গিয়ে দাঁড়ালো। ফিসফিস করে বলল, তোর কি মনে হয় আমার ভাই কি প্রেমে পড়েছে? প্রিয়তা কাছে গিয়ে বলল, আমি কি জানি, আমি তো প্রেম বিশেষজ্ঞ নই। ধীরা তাদের কথায় মাঝে হাত ঢুকিয়ে বলল, প্রেমে পড়েনি আপু, তবে প্রেমে পড়বে, পড়বে ভাব। পরিণীতা সম্মতি জানিয়ে বলল, ঠিক বলেছিস। সাথে সাথে প্রিয়তা ওর কান চেপে ধরল, তুইও খুব পেকে গেছিস। ধীরাও লাফিয়ে বলল, আপু আমি তো বড় হচ্ছি না। প্রেম তাড়াতে বলল, বাদরামি না করে তাড়াতাড়ি যা, বিকেলের আগেই ফিরে আসবি, বলে উপরে চলে গেল। পরিণীতা উষাকে পিঞ্চ মেরে বলল, আহা ভাবি, জামাই তো আঁচলে বেঁধে ফেলেছেন, মাত্র 2 দিনে কাবু করে ফেলেছেন। উষার মাথায় লজ্জায় নিচু হয়ে গেল। প্রিয়তা বলল, চলো রেডি হয়ে আসি। পরিণীতা সম্মতি জানিয়ে বলল, ভাবি তুমিও চলো। ওরা চলে গেল, রেডি হতে হবে না? 5 মিনিটের মধ্যে সবাই রেডি হয়ে নিচে চলে এলো। অনুশ্রী বেগম এগিয়ে এসে বললেন, কোথায় যাচ্ছ সবাই মিলে সেজে গুজে? প্রিয়তা নম্র ভদ্র কথায় উত্তর দিল, ছোট ভাবিকে নিয়ে শপিংয়ে যাচ্ছি। বড় আম্মু, এ বাড়িতে আসার পর ছোট ভাবির কেনাকাটা করা হয়নি। প্রিয়তার কথায় অনুশ্রী বেগমের খেয়াল হলো আজ সকালে উষা তার কাছে থেকে শাড়ি নিয়ে পড়েছে। তিনি উষার দিকে তাকিয়ে বলল, তোমার বাসায় পরার জামাই নেই, আমায় আগে বলনি কেন আম্মু? উষা নিচু গলায় বলল, তিনি আবার বললেন এতজন মিলে যাচ্ছ, বাড়ির কাউকে সাথে নিয়ে যাও। পরিণীতা হাই তুলে বলল, যেতে তো চাই, কিন্তু তোমার ছেলেরা কি রাজি হবে? তাদের কথা মাথায় আসতেই তন্ময় সেজেগুজে চলে এলো। প্রিয়তা ভ্রু নাচিয়ে বলল, তুই কোথায় যাবি মোটু? তন্ময় আম্পুকে 2 পয়সা পাতা দিল না, সোজা গিয়ে উষার শাড়ির আঁচল টেনে নিয়ে বলল, কোলে নাও ভাবি। উষা হেসে তাকে কোলে নিল। তন্ময় সঙ্গে সঙ্গে ছোট ভাবের গালে হামি খেলো। কিউট ফেস করে সুইট কণ্ঠে বলল, আমি তোমাদের সাথে যাই ভাবি, প্লিজ। আমার আপুদের বললে ওরা রাজি হবে না, তাই তুমি নিয়ে চলো প্লিজ ভাবি, প্লিজ। উষার কাছে তন্ময় ভীষণ কিউট লাগে। সে তন্ময়ের সামনে পড়া চুলগুলো ঠিক করে দিয়ে বলল, কেন যাবে না ভাইয়া, নিশ্চয়ই যাবে। সঙ্গে সঙ্গে থিরা বাধা দিয়ে বলল, একদম না ভাবি, ও যা মিচকে, আমাদের সাথে গেলে শান্তিতে শপিং করতে দেবে না, ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে। উষা তাকালো তন্ময়ের দিকে। তন্ময় ইনোসেন্ট মুখ করে তাকিয়ে আছে। অনুশ্রী বেগম থিরাকে ধমক দিয়ে বললেন, ছোট ভাইকে সাথে নিলেই দিন দিন মেয়েগুলো হিংসুটে হয়ে যাচ্ছে, ছোট ভাইকে সাথে নিয়ে যাও। মুখ ছোট করে ফেললো থিরা। পরিণীতা বলল, তাহলে যাই আম্মু। অনুশ্রী বেগম মেয়েদের দিকে তাকিয়ে বললেন, এতগুলো যুবতী মেয়ে, শুধু ড্রাইভারে বসাই তো আমি ছেড়ে দিতে পারি না। উষার কথা শেষ হওয়ার আগেই প্রণয় ফর্মাল শার্ট প্যান্ট পরে একদম ফর্মাল লুকে নিচে আসলো। দেখে মনে হচ্ছে অফিসে যাবে। অনুশ্রী বেগম ছেলেকে ডাকলেন, বড় আব্বু। প্রণয় জাভেদের সাথে ইম্পর্টেন্ট কিছু কথা বলছিল। আম্মুর ডাক শুনে কান থেকে ফোনটা নামিয়ে অনুশ্রী বেগমের দিকে ডাকালেন, ডাকছো আম্মু? এদিকে আসো আব্বু। প্রণয় ফোন কেটে পকেটে ঢুকিয়ে আম্মুর দিকে এগিয়ে গেল। অনুশ্রী বেগম ছেলেকে দেখে প্রশস্ত হাসলেন, মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বললেন, শহরের দিকে যাচ্ছ আব্বু? প্রণয় ছোট করে জবাব দিল, হুম। অনুশ্রী বেগম মেয়েদের দিকে বললেন, শহরের দিকে যাচ্ছে যেহেতু, তাহলে তোমার ভাই বোনদেরকে তুমি নিয়ে যাও, এতগুলো মেয়েকে একা এত দূর কীভাবে পাঠাবো? প্রণয় একবার তাকালো সবার দিকে, কিছুক্ষণ ভেবে গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে গিয়ে বস, আসছি, বলে ফোন নিয়ে বেরিয়ে গেল। প্রণয় যতক্ষণ ছিল প্রিয়তা ততক্ষণ হাঁ করে তাকিয়েছিল। না, প্রণয়ের দিকে তাকায়নি, তাকিয়েছিল প্রণয়ের গলার চমৎকার অ্যাডাম আপেলের দিকে। হোয়াইট ফর্মাল শার্ট প্যান্ট তো অলওয়েজ
কিলার লাগে, তাই ওটা বাদ। এগুলোর সব কিছুর ঊর্ধ্বে সবথেকে বেশি অ্যাট্রাকটিভ লাগে কথা বলার সময় নড়তে থাকা সেই প্রাণঘাতী জিনিসটা। ওটাকে নড়তে দেখলে প্রিয়তার নিঃশ্বাস আটকে যায়। ওটা সবাই চলে গেল, শুধু হাঁ করে দাঁড়িয়ে রইল প্রিয়তা। উষা প্রিয়তাকে হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, প্রিয় আপু। উষাটাকে হকচকে দিয়ে হয়ে গেল প্রিয়তা। চোখ ফেলে তাকালো উষার দিকে। প্রিয়তাকে চমকে যেতে দেখে সবাই। উষা অবাক কণ্ঠে বলল, কি ভাবছিলে আপু? চলো, সবাই বসে গেছে। প্রিয়তা হেসে কথা কাটিয়ে বলল, ও হ্যাঁ চলো। বাইরে এসে সবাই আগে আগে সিটের ব্যাক সিট ভরে পড়েছে। প্রণয় আসলো প্রায় 10 মিনিট পর। সে ড্রাইভিং সিটে বসে সবাইকে ব্যাক সিট দেখে কিছুটা রুষ্ট হলো, কিছুটা ধমকে বলল, আমাকে কি তোদের ড্রাইভার মনে হয়? সবাই মিলে পেছনে গিয়ে বসলি। বড় দাদানে ধমক খেয়ে একযোগে কেঁপে উঠলো সবাই। সাধারণত বড় দাদান এত কথা বলে না, ধমকানো না, তাই তারা বড় দাদানকে জমের মতো ভয় করে। পরিণীতা প্রিয়তাকে চিমটি দিয়ে বলল, দেখছিস কি তাড়াতাড়ি সামনে যা। প্রিয়তা কপালে ভাঁজ ফেলে বলল, আমি কেন? ধীরা ওর কানে কানে বলল, আরে আপু বলছো না, আমরা যদি গিয়ে বড় দাদানের পাশে বসি। ওর এখন শপিং মলে নয়, হসপিটালে যেতে হবে। বড় দাদার সামনে গিয়ে দাঁড়িয়ে কথা তো বলতেই পারে না, হাঁটু কাঁপে। আর পাশে বসে এতটা রাস্তা যেতে নিশ্চয়ই হার্ট অ্যাটাক করবে। প্রিয়তা সবার ভীতিকর মুখের দিকে একবার তাকালো। এই প্রথমবার প্রিয়তা নিজেকে অনেক সাহসী মনে হচ্ছে, কারণ তারা যাকে জবার মতো ভয় পায় সে তো শুধু তার পাশে বসেনি, আরও অনেক কিছু করে ফেলেছে। সেগুলো যদি তারা জানে তবে কি হার্ট অ্যাটাক করবে? প্রিয়তা গাড়ি থেকে নেমে প্রণয়ের পাশে গিয়ে বসলো। হাঁপ ছেড়ে বাঁচল সবাই। প্রণয় গাড়ি স্টার্ট দিল। প্রিয়তা আর চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয়ের পাশে বসতে পেরে তারও অনেক ভালো লেগেছে, কিন্তু প্রণয় কোনো দিকে তাকালো না, সোজা ড্রাইভ করতে লাগলো। প্রিয়তা কিছুক্ষণ আর চোখে তাকে এবার সোজা সরাসরি তাকাতে লাগলো প্রণয়কে। প্রণয়ের এক হাতে ঘড়ি, ড্রাইভ করার স্কিলটা, উফ, এটাও কি মারাত্মক। প্রিয়তা মনে মনে বলল, এই পোলার রূপের আগুনে জ্বলে পুরো পাগল হয়ে না জানি কবেই আমি পাবনা চলে যাব। প্রিয়তাকে একটানা নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে হাসলো প্রণয়, যা কেউ দেখলো না। পার্কে সবুজ ঘাসের ওপর শুয়ে হাঁপাচ্ছে সৃষ্টি, যারা, নুহা, রুহি, স্নেহা। তাদের জিভ বেরিয়ে গেছে 10 হাত। স্নেহা হাঁপাতে হাঁপাতে বলল, কোনো না কোনো শালার জন্য আমাদের জান যায় যায় অবস্থা। স্নেহার কথা শুনে রুহি ঝাড়ি দিয়ে বলল, চুপ শালি, আমার ক্রাশের নামে একটা উল্টোপাল্টা কথা বলবি না। স্নেহা মুখ বাঁকিয়ে বলল, যা বলেছিস গিলে নে, ওই মালটা আর আমাদের কারোই হবে না। ওটার ওপর প্রিয়স্মিতা নজর পড়েছে। যারা ওদের কথা শুনে আবার বলল, ইনাইল্লাহ। দৃষ্টি শুয়ে শুয়ে যারাকে পা দিয়ে লাঠি দিয়ে বলল, এই শালি, তোর আবার কোন জামাই মল্ল ইনাইল্লাহ পড়ছিস? যারা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর ফাজলামি করছিস? তোদের কি হার্ট বলছে কিছু নেই রে? তোদের কি ওই ডাক্তারের জন্য একটু মায়া হচ্ছে না? বেচারা। দৃষ্টি ও কণ্ঠে দুঃখ মিশিয়ে বলল, আহা, বেচারার জন্য মায়া লাগে, কি মাসুম চেহারা। স্নেহা বলল, ভাই আমার এখনো বিশ্বাস হচ্ছে না প্রিয় কারো প্রেমে উষ্টা খেয়েছে। হাউ ইজ দিস পসিবল? যারা গালে হাত দিয়ে বলল, আমি প্রথমবার শুনে ভেবেছিলাম আমার মাথা হয়তো বা কান খারাপ হয়ে গেছে। নুহা বলল, ভাই রে ভাই, কলেজ থেকে ওই বাটার হোটেলের ইনফরমেশন বের করতে গিয়ে আমার জুতা ছিঁড়ে গেছে। রুহি হাই তুলে বলল, তোরা যাই বলিস আর তাই বলিস, আমি এখন পিওর নিশ্চিত। স্নেহা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন কেন? রুহি আরেকটা হাই তুলে বলল, এই যে ফাইনালি একটা ব্যাটা পেয়েছি যার মাথায় আমার কাটাল ঝুটবে। যারা ভ্রু কুচকে বলল, মানে? মানে আমাদের বোঝা ওই ব্যাটার মাথায় চাপবে, এই আর কি। চিতমা এটা শুইয়া যার গোষ্ঠীর পিণ্ডি চটকানো হচ্ছে। প্রিয়স্মিতার কণ্ঠে ওরা সবাই ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসলো। প্রিয়স্মিতা মুখে হাত গুজে ভ্রু কুচকে ওদের দিকে তাকিয়েছে। স্কিন টাইট লেডিস জিন্স, সাথে ক্রপ, তার উপর চেক হাই, হাঁটুর নিচ পর্যন্ত চুলগুলো পনিটেল করে উঁচুতে তুলে খোপা করা, হাতে কালো পুতির ব্রেসলেট, মুখে কালো মাস্ক, পুরাই টমবয়। ওরা সবাই ধরফড়িয়ে উঠে বসলো। রুহি রেগে বলল, এই শালি, আমাদের জান কয়লা কয়লা করে তুই গায়েব হওয়া লাইগা ঘুরতেছিস কত? নুহা বলল, বইন, তো স্ট্রবেরি ডাক্তারের ইনফরমেশন বের করতে গিয়া আমার 2000 টাকা জুতা ছিঁড়া গেছে।
প্রিয়স্মিতা সবার দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, প্যাক প্যাক করিস শেষ কর, আমার স্ট্রবেরি ডাক্তারের অ্যাড্রেস বল। যারা বলল, বেশি কিছু জানতে পারি নাই, শুধু জেনেছি সানশাইন হোটেলে রয়েছে। হোটেলের নাম শুনে প্রিয়স্মিতার চোখ খেলে গেল দ্রুত হাসি। সে পার্ক থেকে যেতে যেতে বলল, বাই বাই শালিরা। রুহি চিৎকার দিয়ে বলল, কাজের বেলা কাজই, কাজ ফুরালেই বাজি, দাঁড়া শালি, আমরাও যাব। বলে ওরাও পিছু ছুটে নিল। সানশাইন হোটেলের বাইরে দাঁড়িয়ে আছে ওরা। নুহা বলল, রুম নাম্বার জানি না। প্রিয়স্মিতা পাকে এসে বলল, এখনই জেনে নিচ্ছি। বলে হোটেলের ভেতরে চলে গেল। যারা ভয়ে ভয়ে বলল, না জানি ভেতরে আবার কোন গন্ডগোল পাকিয়ে আসে। প্রিয়স্মিতা রিসেপশনে এসে রিসেপশনিস্টের উদ্দেশ্যে বলল, এক্সকিউজ মি, ডক্টর আব্বত চৌধুরী শুদ্ধ, হাউ মেনি নাম্বারস আর ইন দ্য রুম? রিসেপশনিস্ট প্রিয়স্মিতার দিকে তাকিয়ে বলল, হু আর ইউ টু হিম? প্রিয়স্মিতা একটু লজ্জা পাওয়ার অভিনয় বলল, আই এম হিজ গার্লফ্রেন্ড। রিসেপশনিস্ট হেসে বললে, ও হি ইজ ইন দ্য রুম নাম্বার 103। প্রিয়স্মিতা হেসে হোটেল থেকে বেরিয়ে গেল। প্রিয়স্মিতাকে আসতে দেখে যারা দৌড়ে গিয়ে বলল, ভাই তুই কোনো ঝামেলা করে আসিসনি তো? এখানে ঝামেলা করলে পুলিশ কেস হয়ে যাবে। প্রিয়স্মিতা বিরক্তির চোখে তাকালো যারার দিকে, ঝাড়ি দিয়ে বলল, চুপ শালি, তোর এত ডর আসে কোথা থেকে? যারা অসহায় চোখে তাকালো প্রিয়স্মিতার দিকে। রুহি বলল, এই শালি কি শুনে এলি? প্রিয়স্মিতা বাঁকা হেসে হোটেলের পেছন দিকে যেতে যেতে বলল, তোরা দাঁড়া, আমি চুমু খেয়ে আসি। বলে চলে গেল। নুহা বলল, ওরে শালি, পানি চুমু পর্যন্ত চলে গেছে। সৃষ্টি বলল, ওই হক ডাক্তারের চুমু খাবে আর আমরা কি এখানে দাঁড়িয়ে মশার চুমু খাবো? চল সামনের ক্যাফেতে গিয়ে বসি। ওরা সকলে সম্মতি জানিয়ে ক্যাফেতে চলে গেল। প্রিয়স্মিতা হোটেলের নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকালো। ভালোভাবে দেখে আইডিয়া করলো 2 তলার কর্নারের রুমটাই 203। এখানে এর আগে যেখানে রুম নাম্বার বললো সেখানে 103 বলেছিল, এখানে আবার 203। আচ্ছা, তারপরে সে মনে মনে বলল, আই অ্যাম কামিং টু ইয়োর হার্ট মাই স্ট্রবেরি ডাক্তার। বলে আশপাশে তাকিয়ে ছেলেদের মতো টাইপ ধরে ঝুলে পড়ল। জুতো নিচে ফেলে সাবধানে পাইপ বেয়ে ওপরে উঠতে শুরু করলো। ও 4 মিনিটের মধ্যে উঠে গেল। পাইপ ধরে ঝুলে পা রাখলো রুমের ব্যালকনিতে। এত লাভঝাপ করায় বুকে হাত ধরে গেছে। সে কয়েক সেকেন্ডে বড় নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক হলো। সতর্ক দৃষ্টিতে তাকালো রুমের দিকে। ব্যালকনি দরজা খোলা। দরজা খুলে দেখে মনে মনে হাসলো প্রিয়স্মিতা। বাঁকা হেসে বলল, আমি চলে এসেছি আমার জিনিস বুঝে নিতে। আর না ভেবে রুমের দিকে পা বাড়লো। ব্যালকনির পর্দা সরিয়ে রুমে পা রাখতে প্রিয়স্মিতা সারা শরীর ঝঙ্কার দিয়ে কেঁপে উঠলো। বুকের ভেতর ঢোলক বাজতে শুরু করে দিয়েছে। সাথে সাথে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। পেছন ফিরে ঢুকে বলল, বেহায়ার লোক। সে কিছুক্ষণ বড় বড় শ্বাস নিয়ে নিজেকে বোঝালো, আমার জিনিসই তো, তাহলে তো লজ্জা বয়ে আসার কী লাভ? এরকম আর কত কিছু দেখবো। নিজেকে বুঝিয়ে আবার সামনে তাকালো। শুদ্ধ খালি গায়ে, কেবল ট্রাউজার পরে উপর হয়ে ঘুমিয়ে আছে। আর অতি আকর্ষণীয় ফর্সা পুরুষালী পৃষ্ঠ উন্মুক্ত, যা সে কোনো নারীকে চুমনের মতো আকর্ষণ করতে সক্ষম। যার থেকে বাদ গেল না প্রিয়স্মিতা। সে নিজেকে যতই বোঝাক, তবু ওর বুক অনবরত কেঁপেই চলেছে। প্রিয়স্মিতা নিজেকে ঝাড়া মেরে বলল, কত ছেলেকে খালি গায়ে পিটিয়েছি, আর এই বাটার পিঠ দেখে শরীর কাঁপছে। ছ্যা। প্রিয়স্মিতা ধীরে পায়ে এগিয়ে গেল, দাঁড়ালো শুদ্ধের মাথার কাছে। শুদ্ধের চেহারাটা চোখের সামনে দৃশ্যমান হতেই আবারও প্রিয়স্মিতার সব চিন্তাভাবনা এলোমেলো হয়ে গেল। সে নিজেকে সামনে নিল, কারণ এই বাটা যদি জেগে যায় তাহলে তো কেলো হয়ে যাবে। তাই সে বেশি রিস্ক না নিয়ে পকেট থেকে ক্লোরোফর্ম বের করে সুধের নাকের কাছে 2 বার স্প্রে করে দিল। এবার নিশ্চিন্ত। সে আবার নিশ্চিন্তে সুধের পাশে বসে পড়ল। শুধু চোখে চেয়ে রইল শুদ্ধের দিকে, মুগ্ধ চোখে চেয়ে রইল শুদ্ধের দিকে। একটা বার দেখার জন্য মনটা কিরকম উতাল পাতাল করছিল তখন। প্রিয়স্মিতা শুদ্ধের কপালে পড়ে থাকা চুলগুলো সযত্নে সরিয়ে দিল। কি নিষ্পাপ চেহারা! এই চেহারা দেখে কে বলবে জেগে থাকলে এই ব্যাটার নাগের ডগায় রাগ থাকে। প্রিয়স্মিতা কাপা হাতে শুদ্ধর গালের হালকা হালকা দাড়িতে হাত বুলাতে বুলাতে বলল, এক দেখাতে আমার মন প্রাণ কেড়ে নিয়ে কাজটা ভালো করনি, তাই শান্তি তো তোমাকে পেতেই হবে। শাস্তি তোমাকে দেব। আর তোমার শাস্তি এখন থেকে তুমি শুধু আমার, শুধু এই মেহেরিমা শেখদার প্রিয়স্মিতার। প্রিয়স্মিতা দেখলো পাশে শুদ্ধর ফোন পড়ে আছে।
প্রিয়স্মিতা সেটা হাতে নিয়ে বলল, লক। ফোনের ওয়ালপেপার একটা 3-4 বছরের পিচ্চি বাচ্চা মেয়ের ছবি। যদিও ছবিটা প্রিয়স্মিতার খুব চেনা লাগলো, তবুও বেশি মাথা ঘামালো না। সে ফোনটা আবার পাশে রেখে দিল। নিজের ফোন দিয়ে সুধের ঘুমন্ত অবস্থায় ঝটাফট কয়েকটা ছবি তুলে নিল। আবার সুধের দিকে তাকিয়ে বলল, বাই বাই স্ট্রবেরি বাবু, কাল আবার দেখা হবে বলে বাঁকা এসে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। দৃষ্টি, সৃষ্টি, স্নেহা, জারা, রুহি, নুহা সবাই মিলে ক্যাফেতে বসে আছে। রুহি বলল, দুর্বাল, কখন চুমু খেতে গেছে, এখনও আসে নাম নেই। চুমু খাবার নাম করে কি পুরোটাই খেয়ে নিচ্ছে। নুহা নাক সিটকে বলল, ছি, কি অশ্লীল, নষ্ট নষ্ট। রুহি মুখ বাঁকিয়ে তাকালো নুহার দিকে। হ্যাঁ শালি, সাধু সাজো, তুই কোন অলিওয়ালা? কাল যে রাফসা ভাইকে চুমু খেয়েছিস, আরও কত কিছু করেছিস, বলবো সবাইকে? রুবি কথায় সবাই বিস্ফোরিত চোখে তাকালো নুহার দিকে। নুহা কটমট চোখে তাকালো রুহির দিকে। মনে মনে বলল, শালি, সব বলে দিলেও আবার জিজ্ঞাসা করে। ওদের কথার মধ্যেই জমদূতের মতো হাজির হলো নির্ভান। ওদের পাশে চেয়ারটা নিয়ে বসতে বসতে বলল, বানুসেরা এখানে কেন, আর তোমাদের লিডার কোথায়? ওরা আচমকা পেঁচিয়ে পড়ে গেল। এবার এই বান্দা যদি কিছু বুঝে যায় তাহলে নিশ্চয়ই ওদের গর্দান যাবে। যারা কণ্ঠে মধু ঢেলে বলল, মানে ভাইয়া, ও একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। নির্বাণ ভ্রু কুচকে বলল, আমি তো বাইরে থেকে আসলাম। বাইরে কোথায়? রুহি বলল, এই যা শালি, তুই আজ শেষ। নির্বাণ আবার কিছু বলতে নিয়ে আচমকা ওদের পাশে চেয়ার নিয়ে বসলো প্রিয়স্মিতা। নম্র কণ্ঠে বলল, নির্বাণ আবার কিছু বলতে নিলে তার পাশে আচমকা চেয়ার টেনে বসলো প্রিয়স্মিতা। ভদ্রকণ্ঠে বলল, এই কি নির্বাণ ভাই, আপনি এখানেই? নির্বাণ তৃষ্ণাক্ত চোখে তাকালো প্রিয়তার দিকে, চশমা ঢেলে বলল, কোথায় গিয়েছিলে চড়ুই? প্রিয়স্মিতা হাসার চেষ্টা করে বলল, এই তো আইসক্রিম খেতে। নির্বাণ ভ্রুকুচকে বলল, ওদের ফেলে? প্রিয়স্মিতা সাথেই শটান করে বলল, এই শালিদের খাইয়ে আমার কি লাভ? ওরা সবাই কটপট করে তাকালো প্রিয়স্মিতার দিকে। নির্বাণ প্রিয়স্মিতার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল। ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দিতে দিতে বলল, দুপুরে কিছু খাওনি নিশ্চয়ই, খেয়ে নাও। প্রিয়স্মিতা মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলো। কোন কক্ষণে এই সামনের ছেলে পড়েছে, এখন এই ছেলেই ওর পিন্ডি চটকে দেবে। জীবনে এত এত মানুষকে টায়ার দিয়ে ছেড়ে দিয়েছে, এই ছেলে তার সামনে চলে এলে কি যে একটা বিরক্তিকর ব্যাপার। ঘন্টা তিনেক ড্রাইভ করে গাড়ি থামালো যমুনা ফিউচার পার্কের সামনে। ওরা গাড়ি থেকে নেমে শপিং মলের ভেতরে প্রবেশ করলো। প্রণয় আগেই 5 জন গার্ডকে শপিং মলের সামনে আসতে বলেছিল। সেই গার্ডরা প্রিয়তাদের পিছু নিল, যাদের একটাই কাজ প্রতিটা মিনিট সেকেন্ডের আপডেট তাদের বসকে দেওয়া। প্রিয়তা, পরিণীতা, উষা, ধীরা, তন্ময় ওরা সবাই মিলে প্রতিটা দোকানে ঘুরে ঘুরে শপিং করতে শুরু করে দিল। প্রিয়তা পরিণীতাকে বড়লোকি চাল চলন আর পানির মতো টাকা খরচ করতে দেখে উষার চোখ কপালে উঠে গেল। প্রিয়তা আর পরিণীতা পুরো শপিং মল ঘুরে ঘুরে বেস্ট বেস্ট ব্র্যান্ডের সব শাড়ি, সালোয়ার, 3 পিস কিনতে শুরু করে দিল, যার স্টার্টিং প্রাইস 20,000 থেকে শুরু করে সব ওপরে। শপিং করতে করতে প্রিয়তা নজর পড়লো একটা হালকা রঙের 3 পিস প্রিন্টেডের ওপর। সেটা হাতে তুলে এনে উষার ওপর ধরলো। উষার গোল গাল, ফর্সা চেহারার সাথে সাদা রঙের 3 পিসটা অসম্ভব সুন্দর মানিয়েছে। উষা সেটার প্রাইস ট্যাগ দেখলো 35,000 টাকা। প্রিয়তা দাম না দেখে সেটাকে নিয়ে নিল। সাথে সাথে উষা বাঁচাতে বলল, কি করছো আপু, এর তো অনেক দাম, এরা থাক, অন্যটা নাও। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলে বলল, নিয়ে নাও ভাবি, তোমার জামাইয়ের টাকা পয়সা কিছু কম নেই, এর থেকে 10 গুণ দামি ড্রেস তোমাকে পরানোর সামর্থ্য রাখে, এটা তো কিছুই না। বলে আবার ড্রেস দেখতে শুরু করলো। উষার এভাবে টাকা ওড়ানো দেখে মনে খুঁতখুত করছে। সে জানে এই পরিবারের জন্য এসব পোশাক আশাক খুব সামান্য, তারা আরও দামি দামি পোশাক পরে। তারও টাকা আছে বলে সেটা কি নষ্ট করতে হবে? তার কোনো মানে নেই। পরিণীতা শাড়ির 3 পিস কিনতে কিনতে প্লাজো, টি শার্ট কিনতে শুরু করে দিয়েছে। উষা চোখ বড় বড় করে বলল, এসব নিচ্ছ কেন আবু, এসব কে পরবে? পরিণীতা উষার দিকে তাকে দুষ্ট হাসলো। হাতের ঢিলাঢালা টি শার্ট উষার গায়ে ধরে বলল, পারফেক্ট। উষা আবার বলল, এগুলো কে পরবে আপু? পরিণীতা দুষ্ট হেসে বলল, কেন, তুমি পরবে? উষার সাথে সাথে আপত্তি নিয়ে বলল, এসব পরবো না আপু। পরিণীতা এবার দুষ্ট হাসলো। প্রিয়তাকে চোখ টিপ দিয়ে বলল, আরে ভাবি, এটা পরে রাতে ঘুমাবে, এটা পরে ঘুমালে রাতে সুবিধা হবে। পরিণীতা বলার ধরন দেখে প্রিয়তা ফিক করে এসে দিল। উষা
বোকার মতো তাকে অবুঝ কণ্ঠে বলল, কেমন সুবিধা? প্রিয়তা টি শার্টটা রাখতে রাখতে বলল, আপু তুমি দিন দিন ডার্টি হয়ে যাচ্ছ। পরিণীতা এবার টি শার্ট তুলে নিতে নিতে বলল, আরে রাখছিস কেন? তুই অবিবাহিত, তুই এটার বেনিফিট কীভাবে বুঝবি? উষে ওদের কথায় কিছু বুঝলো না। পরিণীতা প্লাজো আর টি শার্ট দেখে বলল, ঘুমানোর সময় এসব হিজিবিজি কিছু পরবে না, এগুলো পরে ঘুমাবে, অনেক কমফোর্টেবল আর লাভজনক। উষা কিছু না বুঝলেও আর বারণ করলো না। আরও অনেক কিছু ঘুরে ঘুরে উষার জন্য তারা নিজেদের জন্য মিলিয়ে প্রায় 7 লাখ টাকার বিল করলো ওরা। এখানে ওদের শপিং শেষ হয়নি। প্রিয়তা ঘুরে ঘুরে জুয়েলারি শপিং করে চলে গেছে, তবে তার নজর সোনাদানার ওপর নেই। সে খুঁটিয়ে খুঁটিয়ে ডায়মন্ডের সব এক্সক্লুসিভ কালেকশন দেখছে, কারণ ডায়মন্ড তার অনেক পছন্দ। রিং দেখতে দেখতে হঠাৎ তাদের নজর আটকালো শপিংয়ের শেষ প্রান্তে। সেখানে ভীষণ প্রিমিয়ামভাবে একটা কাচের বক্স রাখা। প্রিয়তা কৌতূহলবশত এগিয়ে গেল সেদিকে। ধীরে পায়ে বক্সের সামনে যেতেই তার চোখ বড় বড় হয়ে গেল, মুখ উজ্জ্বল হয়ে গেল। বক্সটার ভেতরে ভীষণ প্রিমিয়ামভাবে সাজিয়ে রাখা বিশ্বের রেয়ার পিঙ্ক ডায়মন্ডের রিং। এত বড় বক্সের মধ্যে একটা সিঙ্গেল পিস রিং, তাও আবার ভীষণ সিম্পল ও ছোট। প্রিয়তার মন প্রাণ গেঁথে গেল ওই রিংটার ওপর। সে সেলারকে ডেকে বলল, প্রিয়তা, এক্সকিউজ মি, দিস ইজ পিঙ্ক ডায়মন্ড রিং অ্যাভেলেবল ফর সেল। সেলার প্রিয়তার দিকে তাকিয়ে অত্যন্ত নম্রভাবে বলল, ইয়েস ম্যাম, দিস ইজ অ্যাভেলেবল, বাট দিস ইজ অনলি ওয়ান অ্যান্ড দ্য ইয়ারিং শপিং মল। In fact, it's unlimited edition design accent with premium grade natural pink diamond. Extremely rare and international forty, sir. সিলারের কথা শুনে প্রিয়তা খুশি হলো, আবার বলল, It looks so gorgeous. I love never seen. I ring this cute. Can you tell me more about it? সেলার আরও প্রফেশনাল ভঙ্গিতে বলতে রইল, সার্টেনলি দ্য সেলার স্টিপ ইজ দ্য ন্যাচারাল পিঙ্ক ডায়মন্ড গ্রেটেড VVSI guaranteed, which meaning it has very slight exclusions barely visible under 10x magnesium. It surrendered by a halo of white diamond set of 18K gold rose. The approximate is under-layered, handcrafted by top-tier acid test. বিরোধ জিজ্ঞেস করলো, The sound is exclusive. Why make this diamond pink? Is this natural? Seller, absolutely natural pink diamond, and I am the rarest in the world. In color accent due to a unique distillation in the scale rabbit during formal. This is life creator of Trickjet. It's 100% authentic and ethical sourced. That's part of why it's so valuable. Priyota aro, wow, so what's price? Seller, the price is 3.9 million, 39 লক্ষ টাকা. Given there's justly pleated and handcrafted nature, its conceived and collected is ultimated. Priyota, I understand it's acceptably, but it fixed light something once in the lifetime. I think I will like to purchase it. Seller, I brilliant dispute, man. This is not just jewelry. It's a legally. Shall I prepared the billing of you? প্রিয়তা প্রেমের কার্ডটা এগিয়ে দিয়ে বলল, ইয়েস প্লিজ, অ্যান্ড ওয়াইল পে বাই কার্ড। সাথে সাথে প্রিয়তা কার্ডটা ছো মেরে নিয়ে নিল। পরিণীতার মাথায় কার্ডটা মেরে বলল, তোর কি মাথা খারাপ প্রিয়? তুই ছোটদার কার্ড দিয়ে এই এক্সেপ্লিস ডায়মন্ড জুয়েলারিটি কিনছিস? তুই এটা কিনলে পুরো কার্ডই তো ফাঁকা হয়ে যাবে। তুই জানিস না ভাইয়া, চাচু, আব্বুরও টাকা দেয় না, তাই ছোটরা তো তা আরও সাংঘাতিক। কোম্পানি থেকে সেলারটাও নেয় না, নিজের প্রিন্টিং বিক্রি করে যা পাই তাই। প্রিয়তার কথায় পরিণীতার মন খারাপ হয়ে গেল। সে মায়া ভরা চোখে তাকালো রিংটার দিকে। পরিণীতার বোনের মতো ভাব বুঝে নেয়, নরম কণ্ঠে বলল, চল বাসায় চল বোন, বাসায় গিয়ে আম্মুকে বলবো, আব্বুকে বলেই রাতেই তোকে এটা দিয়ে কিনে দেবে। প্রিয়তার মনে আফসোস করে বলল, ততক্ষণে কি আর এটা থাকবে?
তাও মনকে বুঝিয়ে ওরা বিল পে করে চলে গেল। বিল পে করে একদা শপিং ব্যাগ নিয়ে প্রণয়ের গাড়িতে উঠে বসলো। প্রণয় দেখলো প্রিয়তার মুখ ভার। প্রিয়তাকে মুখ অন্ধকার করে বসে থাকতে দেখে ভ্রু নাচালো প্রণয়। তবু ও কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। প্রায় 4 ঘন্টা পর তারা এসে পৌঁছালো শীতের বাড়ি। প্রিয়তা, উষা, থিরা, তন্ময় সবাই শপিং ব্যাগগুলো নিয়ে চলে যাচ্ছে। প্রিয়তা ওর মুখ গোমরা করে নামতে নিল। তার হাতে টান ধরল প্রণয়। থমকালো প্রিয়তা, পেছন ফিরে তাকালো প্রণয়ের মুখের দিকে। প্রণয়ের চেহারা অভিভূত শূন্য। প্রিয়তা তার দিকে প্রশ্নবোধক চোখে তাকালো। প্রণয় তার চোখের প্রশ্নকে পাত্তা না দিয়ে একটা টানে তাকে একদম কাছে টেনে নিল। হতভম্ব হয়ে গেল প্রিয়তা। প্রণয় কয়েক সেকেন্ড তার নীরব চোখের দিকে তাকিয়ে তার পকেট থেকে একটা পিঙ্ক কালারের রিংয়ের বক্স বের করলো। প্রিয়তা অবাক চোখে তাকিয়ে আছে প্রণয়ের দিকে। প্রণয়ের বক্সটা ওপেন করতেই প্রিয়তার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। সে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল সেই পিঙ্ক ডায়মন্ড রিংটার দিকে। প্রণয়ের রিংটা বের করে প্রিয়তার বাঁ হাতের অনামিকায় পড়াতে পড়াতে শান্ত কণ্ঠে বলল, আমার মন কি চাচ্ছে বলতো? প্রিয়তা অবাক চোখে প্রণয়ের দিকে তাকিয়ে থেকে আর মনে বলল, কি? প্রণয় কণ্ঠ আর একটু তেজ মিশিয়ে খানিক ঝাড়ি দিয়ে বলল, মন চাচ্ছে থাপড়ে তোর নরম গালের চামড়া তুলে ফেলি। জিজ্ঞাসা কর কেন? প্রিয়তা ঢোক গিলে বলল, আংটি পরাতে পরাতে যে কারো থাপ্পড় দেওয়ার ইচ্ছে হতে পারে এটা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তবুও সে ভয় ভয় বলল, কেন? প্রণয় প্রিয়তার 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে প্রিয়তার চোখে চোখ রাখলো। খানিক রাগান্বিত কণ্ঠে বলল, তোকে বলিনি কখনো কিছু পছন্দ হলে সাথে সাথে আমাকে জানাবি, সেটা ফেলে আসবি না? প্রিয়তার মনের ভয় আকাশের মেঘের মতো হারিয়ে গেল। সে চেয়ে রইল প্রণয়ের বাদামি চোখের গভীরে। প্রণয় আবার বলল, তুই চাইলে তোর জন্য পৃথিবীর সব থেকে রেয়ার আর এক্সিপ্রেন্টেড ডায়মন্ড তুলে এনে দেবো, আর তুই সামান্য একটা সস্তা জিনিসের জন্য মন খারাপ করেছিলি? প্রিয়তা কিছু না বলে নিজের হাতের দিকে তাকালো। রিংটা খুব সুন্দর লাগছে, একদম ছোট্ট একটা সিম্পল রিং, কিন্তু পুরো হাতে সৌন্দর্য বৃদ্ধি করেছে কয়েক গুণ। প্রণয় ভ্রুকুচকে তাকিয়ে আছে। আসলে এই মেয়েটাকে থাপড়াতে মন চাচ্ছে, শুধুমাত্র একে মারলে নিজের ব্যথা লাগবে তাই সামনে নিল, না হলে সত্যি সত্যি কয়েক ঘা লাগিয়ে দিত। প্রিয়তা নিজের হাতের আংটিটার দিকে তাকিয়ে খুব খুশি হলো। মনে হচ্ছে তো কালো মেঘ সব কিছু কেটে নিয়ে রোদ উঠলো। এত খুশি হলো যা বলার বাইরে, কারণ সত্যি আংটিটারও খুব বেশি পছন্দ হয়েছিল। সে উজ্জ্বল চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রিয়তার চোখের মুখের উচ্ছ্বাস দেখে প্রণয় থাপ্পড় দেওয়ার মনোভাব মুহূর্তে বদলে গেল। প্রিয়তা নিজের হাতের দিকে তাকিয়ে খুশিতে নিজেকে কন্ট্রোল করতে না পারে ঝড়ের বেগে প্রণয়ের ওপর ঝাঁপিয়ে পড়লো। শার্টের কলার টেনে বাগারে কষে কষে দুটো চোখ গেলেও প্রিয়তা আসছে না দেখে প্রিয়তা থিরাকে দেখতে পাঠিয়েছিল, কিন্তু গাড়ির কাছে এসে এ মহা আশ্চর্যপূর্ণ দৃশ্য দেখে থিরার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তার মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড তার মাথার উপর ঘুরে উঠেছে। এটা কি দেখলো সে, যে বড় দাদানের সামনে দাঁড়িয়ে কথা বলছে না, তাদের হাঁটু কাঁপে, আর তার ছোট আপু কিনা সেই বড় দাদানকে চুমু খাচ্ছে। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।